আবার আপনাদের কিছুটা সময় নষ্ট করতে চলে আসা। তো কিছু এদিক ওদিককার কথা বাজার নিয়ে একটু বলে নিই প্রথমেই, যে নিফটির একটা আমরা 21,956 একখানা ছোট্ট ইলিয়ট ওয়েভের টার্গেট আসছিল, তারপরে ওটা 22,124 অবধি এক্সটেন্ড করে। আর ইভেন আমার এক স্টুডেন্ট অভিরূপ দা ব্যান্ডেল ব্যাচ থেকে আমাকে একটা ইনফরমেশনও পাঠায় যে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে 22/1/24 আর নিফটির এক্স্যাক্ট হাইও স্পটে 22,124। তো ওখান থেকেই আমরা বাজারে ক্র্যাশটা দেখি, ক্র্যাশ বলবো না, ছোট্টখাট্ট একটা কারেকশন দেখি। বাট অনেকে দেখছি রাম মন্দির বা নিফটির চার্টে রাম মন্দিরের ডিজাইন খুঁজে পাচ্ছে হ্যানা ত্যানা, তো প্রচুর এসেছে হোয়াটসঅ্যাপে মেসেজ। তো এই সব জিনিসগুলোতে আমি একটু কমই বিশ্বাস করি। আর কোথাও না কোথাও বারবার একটা জিনিসই বলেছি যে এই বাজার টাকা দেয় কিন্তু মাইনরকে, মেজরিটিকে কখনো টাকা দেয় না। মেজরিটি মানুষ, যত আমি ক্লায়েন্ট বলুন, স্টুডেন্ট বলুন, বা এমনি মানুষজনের সঙ্গে কথা হচ্ছে, তো কোথাও না কোথাও একটা চিন্তাভাবনা ভীষণভাবে দেখছি যে রাম মন্দিরে হচ্ছে মানে বাজার বিশাল, এই হবে ওই হবে সেই হবে। তো বাট বলবো যে এই ধরনের লজিকের চক্করে যাওয়াটা মনে হয় আমার ঠিক হবে না, বা যারা আমরা স্টক মার্কেটে ট্রেড করি, বাজারটা এতটাও সহজ জায়গা নয়। অপারেটররা প্রত্যেকটা দিন আমাদের মাইন্ডের সাথে খেলছে, প্রত্যেকটা দিন মাইন্ড গেম চলছে। তো এই জায়গাটাতে না সবসময় একটু ভিড়ের থেকে উল্টো দাঁড়ানোর চেষ্টা করুন। যদি আমি চার্টের দিকে তাকাই, অ্যাজ পার ইলিয়ট ওয়েভ বা ওয়েভের কাউন্টিং, ছোট ছোট কিছু জিনিস আছে ভেতরের দিকে। তো তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নিফটির লাস্ট ফলটা কতটা হয়েছিল। আমরা যদি চার্টের দিকে তাকাই, নিফটির লাস্ট ফল হয়েছিল 20,200 থেকে 18,800, 1400 পয়েন্টের ABC ওয়েভে কমপ্লিট করেছিল। ঠিক তেমনই এইবারের ফলটাও যদি আমরা দেখি, 22,100 থেকে 1400 পয়েন্ট মাইনাস করুন, 20,700-800 একে আসতে হবে। যদি সেটা না এসে আবার নতুন হাই মারে বাজার, আমি একটু অবাকই হব, বা ক্যালকুলেশন সমস্ত কিছু ঘেঁটে যাবে। ইন জেনারেল ওয়েভ কাউন্টিংয়ের ম্যাথামেটিক্স এতটা ভুল হয় না। আমি 19,500 বলেছিলাম, 21,400 বলেছিলাম, 22,500 ছিল টার্গেটে, বাট ওই জায়গাটা একটু ওয়েভ কাউন্টিংয়ে গন্ডগোল করেছে। এখনও প্রবাবিলিটি আছে যাওয়ার, বাট স্টিল আমি বলবো এই মুহূর্তে 20,800 বা 700 অব্দি আসাটা কিন্তু বাজারের উচিত। এটা গেল 1 নম্বর জিনিস। পুরনো কিছু ভিডিওতে আমি কনস্ট্যান্ট বলে গেছি এফআইআইরা কোন স্টকগুলোতে ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে। তার মধ্যে রেলওয়ের একটা স্টককে আমি রেকমেন্ড করেছিলাম, বা দুটো স্টক, একটা আমি গ্রুপে দিয়েছিলাম আমার ক্লায়েন্টদের, বা যারা আমার কি বলবো, যারা আমার সঙ্গে মেসেজ করে, চেষ্টা করি যতটা পারা যায় হেল্প করার। টুকটাক সুইং ট্রেডিংয়ের স্টক বলে আমরা যেগুলো রিসার্চ করে বার করি চার্ট সমেত, বা আমি বা আমার স্টুডেন্টরা। তো তার মধ্যে ছিল হচ্ছে জুপিটার ওয়াগন, প্যারামাউন্ট কমিউনিকেশন। এই প্রত্যেকটা স্টক খুব ভালো রিটার্ন দিয়েছে লাস্ট 1 মাসে। নজর রাখুন জুপিটার ওয়াগন, টেক্স ম্যাকোরেল, এই দুটো কোম্পানি আগামী দিনে আরও অনেক রিটার্ন দেওয়া বাকি রয়েছে। প্রত্যেকটা স্টক 5 গুণ 6 গুণ হয়ে গেছে রেলওয়ে। এখনও অবধি আমরা আইআরসিটিসিতে র্যালি দেখিনি, যদিও আইআরসিটিসি আমি 860 থেকে আজকের 1040 প্রফিট বুক নিলাম। টেক্স ম্যাকোরেল র্যালি করছে আমি বলার পর থেকে 160 থেকে আজকে 220, বাট স্টিল অনেক জায়গা আছে। 3 নম্বর স্টকটা হচ্ছে জুপিটার ওয়াগন। এই স্টকটা আমি 1000 টাকাতে দেখলেও অবাক হব না। এটা আমার 350 লেভেল থেকে আমি আমার ক্লায়েন্টদেরকে বা স্টুডেন্টদেরকে অ্যাকুমুলেট করতে বলছি। ওকে, আচ্ছা, তারপর গেল কোন স্টকগুলো আপনারা আগামী দিনে নজর রাখবেন। আমি বারবার যেটা চিৎকার করে করে আমার অনেক ভিডিওতে বলে যাচ্ছি, ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি। এই উইকে জেনারেল ইন্স্যুরেন্স, ন্যাশনাল অ্যাসিওরেন্স, এই প্রত্যেকটা কোম্পানি প্রফিট দিয়েছে, সামনে আরও দেওয়ার রয়েছে। আইটিআই কোম্পানি আমি খালি ভলিউমের ওপর বলেছিলাম যে এর অনেক দূর যাওয়া বাকি আছে। আইটিআই কিন্তু এই উইকে আবার 374, 20%, প্রথম দিন সোমবার দিন মানে প্রায় আপার ফ্রিজ হয়ে গেছিল, এখনও 365-70 বসে আছে। তো এবার ব্যাপার হচ্ছে সামনে বাজেটে আমরা কি এক্সপেক্ট করতে পারি কি না করতে পারি। তো বাজেট নিয়ে আমি একটা কথাই বলবো, যে কোনো প্রকারে পিএসইউ স্টককে বাড়াতেই হবে।
যদি আমি ইকোনমিক্সের একদম ভেতর দিকটাতে ঢুকি, ফিসক্যাল ডেফিসিট কিন্তু যত দিন যাচ্ছে বাড়ছে। তো এই জায়গাটা গভর্নমেন্টকে মেকআপ করতেই হবে শেয়ার বেচে। ধারের উপর ধার তো বাড়ানো যায় না, অ্যাসেট বেচতেই হবে। তো পিএফসি, রেক, রেলওয়ের এই স্টকগুলো বা আর কি বলবো আগামী দিনে হাটকো, আরও যেসব মানে পিএসইউ স্টক রয়েছে, বেলফেল, প্রত্যেকটা স্টকে হয়তো আরও কিছু র্যালি আমরা দেখব। বাট স্টিল বলবো, বারবার বলবো, আমি আইআরএফসি হয়তো 110-এ বেরিয়ে যেতে বলেছি, 150 হয়ে গেছে। বাট বারবার বলেছি 100% নয়, 50% প্রফিট বুক করতে, 50% ক্যাশ খালি রাখতে। দুমদাম করে কোনো কিছুর লোভে পড়ে ঢুকে পড়বেন না মার্কেটে, ঠিক আছে? প্রত্যেকটা ভোটের বাজেটে আমরা ইন জেনারেল কি দেখি, যেহেতু গ্রামের মানে ভারতবর্ষে গ্রামের সংখ্যাটা বিশাল বেশি, বা গ্রামের মানুষ ভোটার প্রচুর বেশি, তো কৃষকদের দিকে বা চাষের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় প্রচুর ছাড় দেওয়া হয়। প্রত্যেকটা ভোটের বাজেটে একটা জনমোহিনী বাজেট করতে হয়। আর যে কোনো ক্ষেত্রে যখনই জনমোহিনী বাজেট করা হয় না, সবচেয়ে বড় ঘাটা পড়ে ব্যাংকের ওপর। যে আজকের একটা টাইমে প্রণব মুখোপাধ্যায় কিষানদের পুরো লোন মাফ করে দিয়েছিল বা এরকম কিছু। তো এগুলো ব্যাংকের ওপর অ্যাকশান আসে, খারাপ ভালো যেমন খুশি। তো এই জায়গাগুলো থেকে একটু সাবধানে থাকতে বলবো, বিশেষ করে ব্যাংকিং সেক্টর থেকে। যদি জনমোহিনী বাজেট হয় তাহলে সবচেয়ে বেশি ঘা খাবে হচ্ছে ব্যাংক। আচ্ছা, এর পরের যে জিনিসগুলো আসছে, ভোটের আগে কিন্তু আমি বারবার বলছি 20,000 বড় কারেকশান নয়, বাট ওই 20,800, 20,700 বা অ্যাজ পার পার্সেন্টেজ ওটাকে এক্সটেন্ড করে 20,500 করতে পারে। চার্টে আমরা জানি গ্যাপ আছে 20,200, ওই জায়গাটাতে আসারও একটা প্রবাবিলিটি রয়েছে। তো একটা নিফটির পুট দিয়ে নিজেকে একটা ইন্স্যুরেন্স দিয়ে রাখুন, নিজের যতগুলো স্টক কেনা আছে তার এগেনস্ট একটা 2-3 হাজার টাকার পুট আউট অফ দ্য মানি 29শে ফেব্রুয়ারির 20,500 পুট যদি আপনি নিফটির কিনে রাখেন, আমার মনে হয় ওটা টেকনিক্যালি আমাদের জন্য খুব ভালো হবে। আচ্ছা, এই তো গেল বাজার সম্বন্ধে আমার ছোট মাথার কিছু চিন্তা ভাবনা। কয়েকটা জিনিস বলি, প্রচুর কমেন্ট আসে। ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার রয়েছে। যারা পড়াশোনা করতে চান, অফলাইন ক্লাস বা অনলাইনে 1-to-1 বা 1:2 যারা পড়াশোনা করতে চান, কোর্সের সমস্ত ডিটেলস, কোর্স বলবো না, পড়াশোনার ডিটেলসের ব্যাপারে তারা ওখান থেকে জানতে পারেন। ওখানে নাম্বার দেওয়া রয়েছে ডিটেল জানার জন্য। খুব শিগগিরই আমরা কি বলবো, প্রচুর স্টুডেন্ট, প্রচুর মানুষ যারা হয়তো আজকের ডেটে দাঁড়িয়ে 8-10 হাজার বা 15,000 টাকা মাইনের চাকরি করে, বা একটা স্টুডেন্ট বিশাল কিছু টাকা রোজগারই করে না, এই মুহূর্তে তার হাত খরচের টাকা দিয়ে চলছে, তারাও স্টক মার্কেটে কাজ করছে, ইভেন তারা শিখতে চায়। তো অনেক চিন্তা ভাবনা করার পর কোথাও না কোথাও মাথায় এলো আমরা হয়তো খুব শিগগিরই, আমি আমার টিমের যে আরও 3-4 জন রয়েছে যারা পড়ায়, সবাই মিলে, কারণ আমার একার পক্ষে তো সবটা পসিবল হয় না, অবভিয়াসলি আমিও ক্লাস নেব। তো এই 4-5 জন মিলে আমরা একটা প্ল্যানিং করেছি যে যারা স্যালারিড কিন্তু কম স্যালারি পায়, ফ্যামিলি প্রবলেম রয়েছে, ব্যাকওয়ার্ড একটু ফিনান্সিয়ালি, বা যারা স্টুডেন্ট, তাদের জন্য খুব কম খরচে বেসিক চার্ট অ্যানালিসিসটা যেটুকু শিখলে অ্যাটলিস্ট তারা মাসে 7-8% রোজগার করে নিতে পারবে, হোপফুলি ডিসিপ্লিন ঠিক থাকলে। এতটাই কম খরচে আমরা আনতে চলেছি যাতে করতে পারে মানুষ। মানে সাপোজ ধরে নিন ক্যান্ডেলস্টিক চার্টকে লোকেশন ওয়াইজ বা কিভাবে আমরা অ্যানালিসিস করে প্রফিট করতে পারি শর্ট টার্মে, হয়তো সেটা আমরা 600 টাকা 700 টাকায় শেখাবো। ট্রেন্ড লাইন প্যাটার্ন নিয়ে থাকবে, সেটা 500 টাকা 600 টাকা, যার যখন যতটুকু বাঁচছে যে মাসে, সে ততটুকু খরচা করে যেন শিখতে পারে। খালি পয়সার জন্য যেন কেউ শেখার বাইরে না যায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অ্যাডভান্স কোর্স বা হেনা তেনার কোনো গল্প নেই, যেটা শেখাবো তার ওপরে আর কিছু শেখার মতন থাকবে না, যে যত বড় বড় গল্প বলুক যে এত কিছু আমরা অ্যাডভান্স লেভেলে শেখাই। এতটুকু খুব দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমি ভিডিওতে। এরপর আজকের কি নিয়ে আলোচনা করব, আজকের যেটা নিয়ে আলোচনা করব সেটাকে বলে কোয়ান্ট ট্রেডিং, বা যারা এই পদ্ধতিতে ট্রেডিং করে তাদেরকে বলা হয় কোয়ান্ট ট্রেডার। এবার কথাটা হচ্ছে জিনিসটা কি, কিভাবে কাজে লাগে। আজকের ডেটে খালি একটা জিনিস বলি, ভিডিওটা যদি মনে হয় যে কাজের নয় অবভিয়াসলি স্কিপ করে যাবেন, বাট দেখুন হয়তো
খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস পেয়ে যাবেন, বা নতুন করে চিন্তা ভাবনা করতে হবে যে কিভাবে জিনিসটা হলে আরও বেটার হয়, হয়তো বুঝতে পারবেন যে আমরা এই জায়গায় ভুল করছিলাম। এবার কোয়ান্ট ট্রেডিং বেসিক্যালি কি, আগেকার যুগে ফ্লোরে ওই চিৎকার করে করে পেপার শেয়ার হাতে ট্রেডিং হতো। যত দিন পাল্টালো, এটা অনলাইন এলো, কম্পিউটার এক্সপার্টরা এলো, বিভিন্ন ধরনের সফটওয়্যার এলো, আজকে স্পাইডার ওয়েব এলো, আচ্ছা তারপর আইরিশ সফটওয়্যার নিয়ে মেটাস্টক এলো, অ্যামি ব্রোকার এলো, বা তারপরেও আলিবাবা ফালিবাবা আরও আপগ্রেডেড সফটওয়্যার রয়েছে, ব্লুমবার্গ নিউজ। এই সফটওয়্যারগুলোর ওপর বেস করে একটা হচ্ছে ট্রেডিং করা, আর একটা জিনিস হচ্ছে কিছু মানুষ পুরোপুরি ডেটার ওপর ট্রেডিং করে, পুরোপুরি ম্যাথামেটিক্সের ওপর ট্রেডিং করে। আমরা যারা চার্ট দেখছি, চার্টের ওপর বেস করে কাজ করছি, ঠিক আছে, বাট কিছু মানুষ আজকের ডেটেও রয়েছে যাদেরকে কোয়ান্ট ট্রেডার বলা হয়, যাদের ট্রেডিংটা কিন্তু পুরোপুরি ডেটার ওপর। তারা কি ইউজ করছে? পিসিআর, ভিক্স, এই জিনিসগুলোকে তারা ইউজ করে ট্রেড করছে। আরও ম্যাক্রো ইকোনমিকের ডেটা আছে। তো আজকের আমি যেটা নিয়ে বলবো, এই কোয়ান্ট ট্রেডিংয়ের একটা পার্ট হচ্ছে ভোলাটিলিটি। ভিক্স নিয়ে আমার একটা ভিডিও আছে যেটা দিয়ে আমরা নিফটির মুভমেন্টকে প্রেডিকশন নিয়ে কথা বলেছিলাম, কিন্তু একটা স্টকের মুভমেন্ট, এই স্টকের মুভমেন্টটাকে প্রেডিক্ট করা হয় কিভাবে কোয়ান্ট ট্রেডিংয়ে। 2 নম্বর জিনিস হচ্ছে যে আমার মানে দেখুন, একজন বড় ট্রেডার কয়েকশো কোটি টাকার পোর্টফোলিও একরকম, বাট আমি যখন একটা খুব সাধারণ ট্রেডার 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকায় ট্রেডিং করি, তো আমার সত্যি হয়তো আমরা এখনও এটাকে একটা সাইডের রোজগার হিসেবে দেখি, যে মাসে যদি 2-5 হাজার আসে তো চলো ঠিক আছে, বাট আমি সবসময় বলি যে এটাকে মেন রোজগার হিসেবে একটু ফোকাস করুন, কারণ এই জায়গাটা যা রোজগার দিতে পারে সেটা ভাবনা চিন্তার বাইরে। আর রোজগারে তাকেই দেবে যার ডিসিপ্লিন আছে, যে খাটতে জানে। সবাইকে কিন্তু বাজার রোজগার দেবে না, যারা লোভে পড়ে আসছে পয়সা তাদের নেবে বাজার নিয়ে, যারা ডিসিপ্লিনে বসে থাকবে তাদেরকে পয়সা দেবে। তো এবার এই হিস্টোরিক্যাল ভোলাটিলিটির মধ্যে 2টো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে হিস্টোরিক্যাল ভোলাটিলিটি, আর একটা হচ্ছে ইমপ্লাইড ভোলাটিলিটি। হিস্টোরিক্যাল ভোলাটিলিটি কি, লাস্ট 3 বছর, লাস্ট 10 বছর সেই স্টকটা ইয়ারলি কত পার্সেন্ট বেড়েছে বা কত পার্সেন্ট পড়েছে, ঠিক আছে। আবার ঠিক সেটাকে কেউ 3 বছরেও ক্যালকুলেট করে, আবার কেউ সেটাকে আবার স্কোয়ার রুট করে, মানে এগুলো ম্যাথামেটিক্স টার্মস, আমি পরে আসছি যে আমাদের এত খাটতে হবে না, এর শর্টকাট ওয়েটা কি, যে কেউ এটাকে ডেইলি হিসেবেও ইউজ করে। এবার ব্যাপারটা হচ্ছে এই হিস্টোরিক্যাল ভোলাটিলিটিটাকে আমরা কিভাবে কাজে লাগাবো, এটা কিন্তু ভীষণ কাজের জিনিস। চার্টের দরকার নেই, খালি কিছু অঙ্ক, ক্যালকুলেটার খুব সহজ সরলভাবে খুব সুন্দর সুন্দর ট্রেড বার করে দিতে পারে। যেমন ধরে নিন, সাপোজ আমি প্রথম কথা হচ্ছে এই ভোলাটিলিটি ডেটাটা আমরা পাবো কোথা থেকে। এনএসসি সাইটে যান, ওপরে দেখবেন সার্চ বার আছে, ওখানে স্টকের নাম লিখুন, লিখে এন্টার মারুন। সেটা উইপ্রো হতে পারে, টিস্কো, টাটা স্টিল হতে পারে, টিসিএস হতে পারে। ওরা আপনাকে একটা নিচে দেখবেন বক্স খুলে দেবে, তার মধ্যে 3খানা বক্সে অনেক রকম ডেটা থাকবে। মধ্যিখানের যে বক্সটা খুলবে তার একদম নিচের দিকে দেখতে পাবেন লেখা রয়েছে ডেইলি ভোলাটিলিটি, হিস্টোরিক্যাল ভোলাটিলিটি, 2টো জিনিস। এবার বলি আমাদের কাজে কি লাগে। সাপোজ ধরে নিন আমি উইপ্রোতে গেলাম, উইপ্রো স্টক সার্চ করলাম, ওখানে আমাকে দেখাবে কি, উইপ্রোর ভোলাটিলিটি হচ্ছে ইয়ারলি 28%, মানে সারা বছরের উইপ্রো ক্লোজিং প্রাইস থেকে নিচে 28% যেতে পারে বা ওপরে 28% যেতে পারে। যেমন ধরে নিন 31শে ডিসেম্বর 2023 যেখানে ক্লোজ হলো, সেখান থেকেও 28% ওপর বা 28% নিচ এই বছর যেতে পারে। তা বলে কি ভোলাটিলিটি আউটবাস্ট হয় না? একদম হয়, সেটা পরের জিনিস, একটু ডিফিকাল্ট, আমি যাচ্ছি না সেটাতে। 28% যে মুভ করতে পারে, তাহলে আমার কাছে এটা ট্রেড কিভাবে হয়? আমার কাছে এটা ট্রেডের জায়গা তৈরি হয় এইভাবে যে 28% ধরে নিন উইপ্রো সেদিনকে ক্লোজ হয়েছিল 31শে ডিসেম্বর 500 টাকায়। তার মানে এই বছর কোনো পয়েন্ট অফ টাইমে যদি দেখি যে ও 500 টাকা থেকে 28% ডাউনে আছে বা 30% ডাউনে আছে, 350 টাকায় রয়েছে, আমি কিন্তু চার্ট না দেখেও উইপ্রোকে কিনতে পারি। একটা জেনারেল টেন্ডেন্সি থাকে সেখান থেকে স্টকটা আবার ওপর দিকে যাবে। বা ঠিক সেমভাবে যদি বলি যে উইপ্রো 500 টাকায় ক্লোজ হয়েছে, সেখান থেকে ও ধরে নিন ওই 28-30% ওপরে চলে গেল, মানে 650 টাকা দাম হয়ে গেল,
হয়তো এই বছর আমি তাহলে আর উইপ্রোকে 650 টাকায় কিনবো না, মেবি ও ওপরে যেতে পারে, না যেতে পারে, সেটা পরের কথা। আপনারা যে কোনো স্টক, এশিয়ান পেন্টস, এইচডিএফসি ব্যাংক, কোটাক ব্যাংক, যদি উইকলি চার্টে যান, মান্থলি চার্টে যান, দেখবেন 3 বছর ধরে একটা রেঞ্জে খেলছে। এইচডিএফসি 1460 থেকে 1720, এশিয়ান পেন্টস 2600 থেকে 3800-3600, এরকম একটা। কোটাক ব্যাংক মোটামুটি ওই 1700 থেকে 2200। লাস্ট 3 বছর কোথাও না কোথাও এই জায়গাগুলোতে ভোলাটিলিটি খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবার এই ভোলাটিলিটি কি আপনি সব ধরনের স্টকে ইউজ করতে পারেন? একদম না। চেষ্টা করুন ফ্রন্ট লাইনার স্টক, নিফটি 50, নিফটি নেক্সট 50, বা যাদের ফিউচার আছে এই 100-150 কোম্পানি, যারা মানে দেশের টপ মোস্ট, সেই সব কোম্পানিতে। এটা গেল হচ্ছে কি হিস্টোরিক্যাল ভোলাটিলিটির ব্যাপার। সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করে। এবার আপনি আসুন হচ্ছে ডেলি ভোলাটিলিটি। ধরে নিন সেম এই উইপ্রোর ডেলি ভোলাটিলিটি দেখাচ্ছে 1.5%, মানে নিচে 1.5%, ওপরে 1.5%। তাহলে তা বলে কি ও 1.5%-এর নিচে আসে না বা 5%-এর ওপরে যায় না? একদম যায়। কিন্তু 1.5% মাইনাস হলে প্রবাবিলিটি থাকবে যে নর্মাল ফ্ল্যাট মার্কেট, একটা রেঞ্জ বাউন্ড মার্কেট যখন চলে, সে সেই জায়গা থেকে বাউন্স নেবে ওপরের দিকে। ঠিক 1.5-2% প্লাস হলে আবার সেখান থেকে 2-5 টাকা নিচে পড়বে। একটু পেপার ট্রেডিং করুন। এর আগে যেমন আমি ভলিউম ট্রেডিং শিখিয়েছিলাম যে 10 পয়সা 20 পয়সাতেও বাজার কত প্রফিট দিতে পারে, উইদাউট টেনশন, উইদাউট হেডেক। প্রচুর লোক দেখে আমাকে মেসেজ করেছিল, ট্রেড করে প্রফিট করেছিল, খুব ভালো লেগেছিল নিজের যে কিছু ভ্যালু ইনপুট দিতে পড়েছি। তো আজকের বলবো কোয়ান্ট ট্রেডিংয়ে এই হিস্টোরিক্যাল ভোলাটিলিটিটাকে নিয়ে একটু কাজ করুন। অসাধারণে বিভিন্ন সাইট রয়েছে, ইনভেস্টোপিডিয়া বা আপনার কি বলবো ভোলাটিলিটি ট্রেডিং, বিভিন্ন সাইট গুগল করলে পাবেন, একটু পড়ুন। ঠিক আছে, ট্রান্সলেটও করে দেওয়া যায় এখন ইংরেজিটাকে বাংলায়। আপনি খাটুন, 100টা রাস্তা রয়েছে। এটা গেল একটা জিনিস। 2 নম্বর জিনিস, এটাতে গেল ইনভেস্টমেন্ট। সুইং ট্রেডিংও বললাম যে ডেলি ভোলাটিলিটিটাকে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, আর একটা যেটা থাকে হচ্ছে অপশান ট্রেডারদের জন্য। অপশান ট্রেডারদের একটা ইন জেনারেল বা খুব কমন সমস্যা কি বলুন তো, আমরাও যেটা ফেস করতাম যখন আমিও পড়াশোনা করিনি, আমি নিজে বলেছি নিজের মুখে যে আমি কত টাকা লস করেছি, আমি কোটি কোটি টাকা প্রফিট করিনি এই বাজার থেকে। আমি শিখেছি লস করে, প্রফিট করে আমি কিচ্ছু শিখতে পারিনি। প্রফিট করে অহংকার বেড়েছে, আর কিছু হয়নি। তো যখন আমরা স্ট্রাইক প্রাইস সিলেক্ট করছি, ধরে নিন আজকের ডেট আমার মনে হলো, আমি চার্ট অ্যানালিসিস করলাম, টাটা স্টিল 130 ফাটাচ্ছে, অ্যাজ পার প্যাটার্ন, অ্যাজ পার ইলিয়ট ওয়েভ এটা 150 যাবে, আমার মনে হলো ক্যালকুলেশন করে। এবার কথাটা হচ্ছে আমি এই ট্রেডটাকে, আমার কাছে পয়সা কম, আমি অপশানে করতে চাই, আমি কল কিনবো, যারা অপশান ট্রেডিং জানেন তাদের জন্য। এবার এই যে কলটা কিনবো, টাটা স্টিল 130 চলছে, আমার মনে হলো 150 যাবে। এবার কি আমি 140-এর কল কিনবো, 135-এর কল কিনবো, না 145-এর কল কিনবো? এই জায়গাটাতে আবার খেলা চলে আসে মান্থলি ভোলাটিলিটির। আপনি কিন্তু ইয়ারলি ভোলাটিলিটিটাকে আবার মান্থলি ভোলাটিলিটিতেও কনভার্ট করতে পারবেন। ওই স্কোয়ার রুটের অঙ্ক ওখানে দেওয়া আছে, আপনি দেখতে পাবেন, ক্যালকুলেটারে মারলেই চলে আসবে। ইভেন আপনি এক্সেল শিটও পেয়ে যাবেন, যে কম্পিউটারে খালি ভ্যালু বসিয়ে দিলেও আপনাকে বলে দেবে। এবার ধরে নিন আমি দেখলাম টাটা স্টিলের, উইপ্রোর যেমন আমি ইয়ারলি ভোলাটিলিটি বললাম 28%, ওর হয়তো মান্থলি ভোলাটিলিটি দেখা গেল 5% কি 6%। ঠিক আছে, তার মানে আমি যে কোনো অপশান বাই করি না কেন, আমার ওই অপশানটা যেন 5 থেকে 6% দামের মধ্যেই হয়। বা এরকমভাবে বোঝাই, ধরে নিন টাটা স্টিলের মান্থলি ভোলাটিলিটি 10%, এটা কথার কথা বলছি। এবার টাটা স্টিলের দাম 130 টাকা, আমার মনে হলো যাবে 150 টাকা। যদি আমি দেখি যে ওর মান্থলি ভোলাটিলিটি 10%, তার মানে 130-এর 10% কত? 13 টাকা। তাহলে 130 প্লাস 13, 143। আমি যে কোনো অপশান বাই করব যেটা 143 টাকার মধ্যে। আশা করি আমি বোঝাতে পারলাম। মান্থলি ভোলাটিলিটি বলে দেবে যে ও ম্যাক্সিমাম এই মাসে কতটা অবধি যেতে পারে। যতটা অবধি যেতে পারে আমাকে সবসময় অপশান কিনতে হবে তার ভেতরে। ঠিক আছে, যদি 10% মাসের মুভমেন্ট হয়, তাহলে আমি সবসময় অপশান বাই করব, সেটা কল হোক বা পুট 5%। 1 নম্বর। 2 নম্বর, ধরে নিন টাটা স্টিল 10% মাইনাসে এলো,
এক হতে পারে আমি স্টক কিনে ওপরে সারা মাসের জন্য বসে থাকলাম। 2 নম্বর জিনিস হতে পারে ওই জায়গা থেকে আমি কিন্তু কল বাই করলাম যে ও এখান থেকে বাউন্স ব্যাক দেবে ওপরের দিকে আবার 5 বা 10%। এটা গেল হচ্ছে আর একটা অপশান আমার ট্রেডিংয়ে। 3 নম্বর লাস্ট যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি হয়, অপশান যারা হেজ করেন, যারা আমার স্টুডেন্টরা আছো জানো অপশান হেজ নিয়ে আমরা প্রচুর কাজ করেছি অঙ্ক নিয়ে অপশানে। যে ধরে নিন যে টাটা স্টিল 130 চলছে, আপনার মনে হয়েছে 150 যাবে, কিন্তু অ্যাজ পার হিস্টোরিক্যাল ভোলাটিলিটি ও এক মাসে 143-এর বেশি যাবে না। তাহলে আমার কাজ কি হবে? নিজের জন্য বা আমার জন্য সবচেয়ে সেফ ট্রেড কোনটা হয় বলুন তো? আমার জন্য সবচেয়ে সেফ ট্রেড হচ্ছে আমি 135 বা 40-এর কল কিনবো, আবার 143-এর ওপরে যেগুলো আছে 150, 155 সেই কলগুলো আমি বেচবো। অ্যাকচুয়ালি এটাকে কাভার্ড কল বলা হয়, যে একটা কল কেনা একটা কল বেচা, আমার হেজ পজিশন থাকলো, কিন্তু কিছু কিছু সিচুয়েশনে দেখা যাবে যে আপনাকে বেচাটাও প্রফিট দেবে, আপনাকে কেনাটাও প্রফিট দেবে। এবার কথা হচ্ছে যে মানুষের মধ্যে একটা ধারণা আছে যে অপশান বেচা মানে হিউজ টাকা। একদম, অপশান বেচা মানে হিউজ টাকা লাগে, কিন্তু যখন একটা কেনা আর একটা বেচা হেজ থাকে তখন কিন্তু অপশান ট্রেড করতে হিউজ টাকা লাগে না। সেটা 25,000 টাকা 30,000 টাকায় হয়ে যায়। ইভেন আপনার ক্যাশে যে শেয়ারগুলোকে কেনা রয়েছে সেই শেয়ারগুলোকে যদি আমরা প্লেজ করি তাহলে কিন্তু আমরা তার যে মার্জিন পাবো, ধরে নিন আমার কাছে 1 লক্ষ টাকার রেলের শেয়ার কেনা আছে, সেই শেয়ারটাকে প্লেজ করলে আমি 70,000 বা 80,000 মার্জিন পেলাম। ওই মার্জিন দিয়েও কিন্তু আমি অপশান হেজ করে কাজ করতে পারি। প্রবাবিলিটি 2% থেকে 4%, 5% কিন্তু ওই টাকাটা রোজগার করে দেবে। এবার কথা হচ্ছে আমি ইন জেনারেল অপশান নিয়ে ভিডিও করি না, বা ডিটেল আমি জীবনে করবোও না, কারণ লোকে আধ বুঝে খারাপ করার চাইতে না বোঝা ভালো। আমার কাছে এটা খুব পরিষ্কার নীতি এটা। তবু আমি কেন আজকের বললাম, কারণ এই যে স্ট্রাইক প্রাইস সিলেকশন, এটা কিন্তু আমরা নিফটিতেও করতে পারবো, ব্যাংক নিফটিতেও করতে পারবো। যে না আমি এই স্ট্রাইকেরই কল কিনবো বা পুট কিনবো যদি আমার বাজার ভালো বা খারাপ মনে হয়। আমি যদি বেশি দূরের কল বা বেশি দূরের পুট কিনে ফেলি তাহলে আমার খুব সমস্যা হবে। মানে আমার ভিউ ঠিক হবে নিফটির ওপরে যাওয়ার কথা ওপরেই গেল, বাট আমি 1 পয়সা কামালাম না, আমার কলটা 0। এইভাবেই তো আমরা লস করছি প্রত্যেক দিন অপশানে। বা আমার মনে হলো নিচে যাবে, পুট কিনলাম, বাট নিচেই গেল, আমি যেটা ভেবেছিলাম তত দূর গেল না। তো রাইট স্ট্রাইক প্রাইস সিলেকশন, যে আমি কোন কল বা কোন পুটটাতে বেটিং করব, টাকা লাগাবো, তার জন্য কিন্তু এই জিনিসটা জানা ভীষণ দরকার। মান্থলি ভোলাটিলিটি, এই ইয়ারলি ভোলাটিলিটি, মান্থলি ভোলাটিলিটি, ডেলি ভোলাটিলিটি, ঠিক আছে? এই 3টে জিনিস গুগল করুন, পাবেন। স্টকের রেঞ্জ বার করে রাখুন, কোথা থেকে কোথায় মুভ করতে পারে সারা মাসে, কাজ করবে। আবার বলছি, ফ্রন্টলাইনার স্টক, নিফটি 50, নিফটি নেক্সট 50, ব্যাংক নিফটি, বা যাদের ফিউচার আছে এরকম 100-150 স্টকেই এগুলো করুন। ওই নিফটি 500-এর কেউ 20% বেড়ে যায়, কেউ 15% পড়ে যায়, ওই সব স্টকে এই থিওরি করতে যাবেন না। প্রত্যেকটা স্টককে যদি মানুষ হিসেবে দেখি, প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের ক্যারেক্টারিস্টিক আলাদা, যে ক্যারেক্টারিস্টিকে যে জিনিসটা ইউজ করা যায় আমরা সেখানেই করব। এরপর যেটা আরেকটা ইম্পর্টেন্ট হয়, এগেন টু দ্য স্ট্রাইক প্রাইসের গল্পে, ধরে নিন মাসের 15 তারিখে ব্রেকআউট হচ্ছে, 25 তারিখ ক্লিয়ারিং, আমি জানুয়ারি মাসের হিসাবেই বলছি। ধরে নিন গতকাল আরইসি চার্টে ব্রেকআউট হয়েছে 450-এর ওপর, 6 সপ্তাহ সাইডওয়েজ কনসলিডেশনের পরে। এই যে ব্রেকআউটটা হলো, আমার হাতে রয়েছে আর 5 দিন, সারা মাসের মুভমেন্ট হতে পারে 10%, সারা মাসের 10% সেটাকে আবার 5 দিনে ভাগ করতে হবে। যে আমার হাতে 5 দিন সময় আছে, তাহলে 5 দিনে কত পার্সেন্ট মুভ করতে পারে, আমাকে সেই হিসেবে কিনতে হবে শেয়ারটা। এই সমস্ত জিনিসগুলো অ্যাকচুয়াল যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করেছেন, পুরো খেলাটাই দাঁড়িয়ে রয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের অঙ্কে, ঠিক আছে? আর এই যে আমি কথাগুলো বললাম যে ইন জেনারেল এরা এই মান্থলি ভোলাটিলিটি রেঞ্জেই কাজ করবে 90% টাইম ইত্যাদি, যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করেছো বা জানো, একটা কথা আছে র্যান্ডম ওয়াক আর নর্মাল ডিস্ট্রিবিউশন। এটা খুব সহজ সরল বোঝাই। এই যে নর্মাল ডিস্ট্রিবিউশনের গল্পটা কি বলতো,
র্যান্ডাম ওয়ার্ক করেই র্যান্ডাম মানে নর্মাল ডিস্ট্রিবিউশনটা হয়। এই নর্মাল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, ধরে নাও যে কোনো একটা স্কুল, ক্লাস 8-এর ঘরে আমরা ঢুকে গেলাম, আমি যদি তাকাই দেখবো ওখানে 80টা বাচ্চার মোটামুটি হাইট এক, ওয়েট এক, একজন হয়তো একটু বেঁটে, একজন হয়তো একটু লম্বা, দুজন হয়তো ওয়েট একটু বেশি, বাট ক্লাসে যদি 100টা স্টুডেন্ট থাকে 70 থেকে 80 জনের চেহারার গঠন, হাইট সব একই ধরনের হবে। এইটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, যে ইন জেনারেল যে কোনো জায়গা থেকে বাল্ক কিছু তুলে দাও, তাদের মধ্যে প্যাটার্ন 80% জিনিসের সেমই হবে। ঠিক আছে, 20% হয়তো একটু এদিক ওদিক হতে পারে। তার মানে ব্যাপার হচ্ছে, আমরা যদি 100টা স্টককে পিক করি, যে এই 100টা স্টকের রেঞ্জ, তার মধ্যে 80টা স্টক রেঞ্জেই খেলবে। 20টা স্টক হয়তো 10% রেঞ্জের জায়গায় 12 হতে পারে, 12-র জায়গায় 10 হতে পারে, সেটা আলাদা ইস্যু। বাট 80% স্টক তাদের হিস্টোরিক্যাল ভোলাটিলিটির যে হিস্ট্রি, সেটাকে মেনটেন করে। আমার পুরনো একটা অপশানের ভিডিও আছে, আর এই ভিডিওটা শুরুতেও একটা কথা বললাম যে ভোলাটিলিটি দু রকমের, হিস্টোরিক্যাল আর ইমপ্লাইড ভোলাটিলিটি। ইমপ্লাইড ভোলাটিলিটিটাও কিন্তু ট্রেডিংয়ের জন্য ইম্পর্টেন্ট খুব। হিস্টোরিক্যাল ভোলাটিলিটি হচ্ছে যেটা লাস্ট 10 বছর ধরে চলে আসছে। ইমপ্লাইড ভোলাটিলিটি কি, যেটা এই মুহূর্তে স্টকটাতে রয়েছে। সাপোজ ধরে নিন উইপ্রো যেদিনকে রেজাল্ট বেরোলো গত সপ্তাহে সোমবার, খুললো 511-তে, তখন কি হয়েছিল, ওর ইমপ্লাইড ভোলাটিলিটি হিউজ হয়ে গেছিলো। হিস্টোরিক্যাল ভোলাটিলিটি 10, ইমপ্লাইড ভোলাটিলিটি 80। কথার কথা বলছি। টেন্ডেন্সি কি, সেই ভিডিও আজ থেকে 6 মাস আগের ভিডিওতে আমার চলে যান, ভেগার ওপর, ভোলাটিলিটির ওপর। ইমপ্লাইড ভোলাটিলিটি কিন্তু আবার আস্তে আস্তে হিস্টোরিক্যাল ভোলাটিলিটির আশেপাশেই আসে, ওই নর্মাল ডিস্ট্রিবিউশনের হিসাবে। উইপ্রো কি হলো, এত কিছু করার পরেও ব্যাক টু স্কোয়ার ওয়ান, আবার 480 টাকায়, যেখানে ছিল অ্যাকচুয়ালি। তো এই জিনিসগুলো যে আজকের ওই যখন ইমপ্লাইড ভোলাটিলিটিটা বাস্ট করে যাচ্ছে আচমকা, আমাদের ভীষণভাবে টেন্ডেন্সি হচ্ছে সেই স্টকে বা সেই অপশানে পয়সা ঢোকানো, বিশেষ করে। তো যদি আজকে আমরা এই ভোলাটিলিটির রেঞ্জগুলো জানতে পারি বা ক্যালকুলেট করা থাকে, হয়তো আপনি লাফিয়ে ঝাঁপিয়ে 511 টাকায় উইপ্রোকে কিনবেন না, একটু ওয়েট করবেন, 2 দিন 4 দিন, ও আবার ফেরত আসবে। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। জানি না আমি কতটা বোঝাতে পারলাম বা কতটা ক্লিয়ারলি বলতে পারলাম যে হিস্টোরিক্যাল ভোলাটিলিটিটাকে কীভাবে ইউজ করব। খালি আবার যদি জিস্টে আসি, দুটো কথা বলবো। এনএসসি সাইটে যাব, গুগল করব, ভোলাটিলিটি খুঁজে পাবো। ইয়ারলি ভোলাটিলিটি, ডেইলি ভোলাটিলিটি, মান্থলি ভোলাটিলিটি, তিনটে আমাদের খুব কাজের জিনিস সুইং ট্রেডিংয়ের জন্য। অপশান ট্রেডারদের জন্য মান্থলি ভোলাটিলিটি ভীষণ ইম্পর্টেন্ট। যে কোনো স্টকে যদি আমরা ব্রেকআউট দেখি বা ব্রেকডাউন দেখি, ইভেন নিফটি ব্যাংক নিফটিতেও কোন স্ট্রাইক প্রাইসের কলটা কিনবো বা পুটটা কিনবো, বা কোন স্ট্রাইক প্রাইসের অপশানকে আমরা শর্ট করে পয়সা কামাবো, বা কোনটা কেনা আর কোনটা বেচার মধ্যে হেজিং হবে, যে ও যাই করুক না কেন আমার ঘরে দুটো পয়সা আসবে। আমি কিন্তু অপশানকে ভীষণভাবে প্রেফার করি এই ধরনের হেজের অঙ্কে খেলাতে। তো যাই হোক, এইভাবে যে অপশানকে ইউজ করতে পারবে, অসাধারণ জিনিস। নেকেড অপশান একটু ওই স্ট্রাইক প্রাইসের ব্যাপারে ঠিক হতে হবে। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যেহেতু ভিডিও করছি বলি, বা ইন জেনারেল মানে এগুলো সামনে বসে শেখালে জিনিসগুলো অনেক ইন ডিটেল শেখানো যায়। আর একটা জিনিস হয় যে আমাদের মধ্যে একটা খুব ধারণা আছে যে অ্যাট দ্য মানি কল কিনলে প্রফিট হয়। একদম ঠিক কথা, খুব ভালো কথা। কিন্তু অ্যাকচুয়ালি অপশান প্রফিট দেয় হয় তুমি ডিপ ইন দ্য মানি কলে যাও, আর আদারওয়াইজ তুমি আউট অফ দ্য মানি কলে যাও, ডেল্টা অ্যাডাপ্ট করো। ডেল্টা অ্যাডাপ্ট যে করতে পারবে অনেক কম পয়সা ইনভেস্ট করে, অ্যাট দ্য মানি কলের চাইতে বেশি পয়সা কামাবে। কারণ বলে দিই, অ্যাট দ্য মানি কলে টাইম ভ্যালু সবচেয়ে বেশি থাকে, বিশেষ করে নিফটি ব্যাংক নিফটি উইকলি অপশানে, যার জন্য মুভমেন্ট করা সত্ত্বেও কিন্তু আমরা লস করতে পারি। তো জিনিসগুলো নিয়ে আরও চর্চা করুন। যাই হোক, এগুলো হোয়াটসঅ্যাপ বা এতে কোয়েশ্চেন করা পসিবল নয়। আবার বলবো, যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চান সুইং ট্রেডিং বা এর জন্য, আমরা যতটুকু যা আমাদের সীমিত বিদ্যাবুদ্ধিতে রিসার্চ করি, কখনো চার্ট দিয়ে দিয়েও করার চেষ্টা করি, ডেমো ক্লাসও করি। খুব শিগগিরই আমি ক্যান্ডেলস্টিকের লোকেশন নিয়ে প্রচুর রিকোয়েস্ট পেয়েছি, একটা ডেমো ক্লাস করব, আগেও করেছি, তো অনলাইনে করব সবার জন্য।
এটা গেল একটা। 2 নম্বর জিনিস হচ্ছে, সামনের সপ্তাহে বুধবার দিন আমি বর্ধমান আসছি। বর্ধমানে ফেব্রুয়ারির শুরু থেকে আমরা অফলাইন ক্লাস চালু করছি। আর আমার হোম টাউন হচ্ছে অ্যাকচুয়ালি কাছড়াপাড়া, জাগুলি। তো এখানেও ফেব্রুয়ারি মাস থেকে অফলাইনে ক্লাস চালু হচ্ছে। আর খুব রিসেন্ট আমি অনেকে জিজ্ঞাসা করেন, মেসেজ করেন, আমি আবার তাদেরকে রিপিট বলে দিই, বিরাটি, যাদবপুর, ব্যান্ডেল, কাছড়াপাড়া, পলাশি, মধ্যিখানে আমার শরীর খারাপের জন্য একটু 19-20 হয়েছে, বাট আবার ফেব্রুয়ারি থেকে পুরো জিনিসটা সিস্টেমে চলে আসবে। অনলাইনে ক্লাস করি আমি মাত্র 2 জনের ব্যাচে। কেন 2 জনের ব্যাচে করি? যাতে তাদের মাইক্রোফোন আর ক্যামেরা অন থাকে, সামনে বসে মুখোমুখি পড়াশোনার ফিলটা আসে। আর আবার যেটা বললাম, খুব শিগগিরই হয়তো এতটা কম খরচায় আমরা পড়ানো চালু করব যাতে সবার কাছে পড়াটা পৌঁছায়। আর সেটাও মানে পার্ট বাই পার্ট করব, যাতে কাউকে একবারে 2,5-3 হাজার টাকাও না দিতে হয়, যে 600-700 টাকা করে দিয়ে সে একটা করে জিনিস শিখে 1 মাস করে ট্রেড করবে। আমরা আমাদের তরফ থেকে কিছু সাজেশন দেবো যাতে তার এই 500-600 টাকাটাও উঠে যায়। এতটুকু আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি। খুব শিগগিরই আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বা এতে জানতে পারবেন। আর যারা যোগাযোগ করতে চান কমেন্টে মেসেজ করেন। আবার বলবো, প্লিজ একটু ডেসক্রিপশানটা খুলুন, ফোন নাম্বার রয়েছে, কোথায় কি কন্ট্যাক্ট করার আছে। আর লাস্ট রিকোয়েস্ট, সবার কাছে হাত জোর করে প্লিজ শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় আজকের এত দূর এসেছি। ভালো কাজ আরও করতে হবে, আমি জানি, পড়াশোনা করছি যাতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি, কিছু শিখতে মানে শেয়ার করতে পারি যেটা আপনাদের কাজে লাগবে। আপনাদের প্রফিট কতটা করাতে পারবো আমি জানি না, বারবার একটা কথাই বলি, লসটাকে বাঁচাতে হবে, শেখাটাতে জোর দেওয়াটা ভীষণ দরকার। দুটো স্টকের নাম বলাটা খুব একটা টাফ কাজ নয়। সে তো 2 মাস আগে ইউনিয়ন ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া যা বলেছি সব আজকের 40% করে প্রফিট দিচ্ছে। তো প্লিজ একটু শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করতে বলবেন সবাইকে। আমি চেষ্টা করে যাব আমার তরফ থেকে যেন আমি 100% আপনাদেরকে দিতে বলি। আর আমরা IIFL এর সাব ব্রোকার, অন্য কোনো জায়গায় 20 টাকা করে ব্রোকারেজ দিচ্ছেন। আমি বারবার বলি, মানে যে কোনো ডিসকাউন্ট ব্রোকারকে আমাদের সাথে অ্যাকাউন্ট খুলুন, 20 টাকা ব্রোকারেজ আমাদেরকে দিন। এই বাজার যে ডিসিপ্লিন ওয়েতে ধৈর্য নিয়ে প্রফিট কামানো যায়, লাস্ট 1 বছর ধরে যারা আমার সাথে অ্যাকাউন্ট খুলেছে, আমরা প্রুফ করেছি, আমাদের টিম প্রুফ করেছে সেটা। আপনাদেরকেও রিকোয়েস্ট করব, প্লিজ খুলুন আমাদের সাথে অ্যাকাউন্ট। ওই 20 টাকা ব্রোকারেজটা কোথাও না কোথাও আমার সাথে যে 7-8টা ছেলেমেয়ে খাটছে তাদের সংসার চালানো বলুন বা আমারও পেট চালানোতে বলুন যাবে। আর তার বাইরেও বারবার বলি যে আমরা কিছু আশ্রমের সঙ্গে যুক্ত। এটা বারবার বলতে ভালো লাগে না, আমি যার জন্য স্ট্যাটাসে খুব বেশি ছবিও দিই না, দিলে 1-2 ছবি দিতেই পছন্দ করি। তো আপনারা যদি এগিয়ে আসেন, আমরা যদি হাতে হাত মেলাতে পারি, তো দেখা যাক না আরও বেটার কিছু আমরা করতে পারি না, বা আরও কিছু আশ্রম বা কিছু অবলা জীবজন্তুদের দায়িত্ব আমরা নিতে পারি কিনা। তো সবার কাছে এটুকু রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ আজকের মতন আপনাদের এতটা সময় নষ্ট করার জন্য। ভালো থাকবেন।